এবার উত্তেজনার মধ্যেই সাপাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালালো যুক্তরাষ্ট্র। এবার গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পরিবার থেকে বিচ্ছিন্ন 17,000 শিশু, বলছে জাতিসংঘ। এদিকে মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা, অভিযোগ সিরিয়ার। আরো জানিয়ে দিব, এবার সেনা প্রধানকে বরখাস্তের পরিকল্পনা, বিরোধিতা করেনি হোয়াইট হাউস। এদিকে মার্কিন হামলায় ইরাকের তীব্র প্রতিক্রিয়া। ইরাক ও সিরিয়ায় হামলা সফল, সময় লেগেছে 30 মিনিট, দাবি হোয়াইট হাউসের। এবং সর্বশেষ জানিয়ে দিব, এদিকে ইউক্রেনের মামলা প্রত্যাখ্যান করলো আইসিজে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার উত্তেজনার মধ্যে সাপাক সহ ভারী অস্ত্রের প্রদর্শনী করল ইরান। মধ্যপ্রাচ্যে অঘোষিতভাবে মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও দুই চিরবৈরী এখনো সরাসরি যুদ্ধে জড়ায়নি, তবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা ঘাঁটিগুলো লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র রয়ে দিচ্ছে সেই হামলার জবাব। এই টানটান উত্তেজনার মধ্যেই নিজেদের নতুন অস্ত্রের প্রদর্শনী করল ইরান। ইরানের সেনাবাহিনীর উড্ডয়ন ইউনিট এবার স্মার্ট ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের সমরাস্ত্রের প্রদর্শনী করেছে, যেখানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা রকমের সমরাস্ত্র প্রদর্শন করা হয়। ইরানি বিশেষজ্ঞদের তৈরি সাপাক নামের মিসাইল ছিল এই প্রদর্শনীর মূল আকর্ষণ। এই ক্ষেপণাস্ত্রটি এয়ার টু সারফেস নিক্ষেপণযোগ্য। এই অস্ত্র 20 কিলোমিটারের মধ্যে থাকা লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। ইরানি সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আব্দুল রাহিম মুসাবি, ইরানি সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার কিউমার্স হায়দারি সহ অনেক শীর্ষ সামরিক কর্মকর্তা হাজির ছিলেন এই প্রদর্শনীতে। ইরানি গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হেলিকপ্টারের মতো যুদ্ধবাহনকে অনায়াসে ধসিয়ে দিতে পারবে, আর খুব দ্রুত সময়ে কাছাকাছি থাকা শত্রু ঘাঁটিতে হামলা চালিয়ে ভয়াবহ ক্ষতি সাধন করার সক্ষমতাও আছে ক্ষেপণাস্ত্রটির। এদিকে ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েল হামাস যুদ্ধের জেরে ইরাক ও সিরিয়ায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এবং সিএনএন। প্রতিবেদনে বলা হয়, ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী ও তাদের সঙ্গে সম্পর্কিত মিলিশিয়াদের অবকাঠামোতে এই হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক নামে পরিচিত ওই গোষ্ঠীটিতে এমন কিছু সশস্ত্র যোদ্ধা রয়েছে যাদেরকে অস্ত্র তহবিল ও প্রশিক্ষণ দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী, রেভলিউশনারি গার্ডস ফোর্স। ধারণা করা হয় যে রবিবারের হামলার পেছনে ওই গোষ্ঠীর হাত ছিল। এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ইরান। টাওয়ার 22 নামে পরিচিত ওই সামরিক ঘাঁটিতে হামলার ফলে আরো 41 জন মার্কিন সেনা আহত হয়। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, মার্কিন গোয়েন্দারা বিশ্বাস করে যে সামরিক ঘাঁটিতে হামলায় যে ড্রোন ব্যবহার করা হয়েছিল তা ইরানেই তৈরি করা হয় এবং ইউক্রেন হামলা চালানোর উদ্দেশ্যে রাশিয়া ইরান যে ড্রোন পাঠিয়েছে তার সাথে এর মিল রয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বিলম্বিত সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আমরা যেখানে, যখন এবং যেভাবে চাই সেভাবেই পাল্টা পদক্ষেপ নেব। এবার গাজায় ইসরায়েলি বর্বর হামলায় পরিবার থেকে বিচ্ছিন্ন 17,000 শিশু, বলছে জাতিসংঘ। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলার শুরুর পর থেকে উপত্যকার প্রায় 17,000 শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন বা সঙ্গীহীন হয়ে পড়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের জরুরি শিশু তহবিল বিষয়ক সংস্থা ইউনিসেফ। প্রায় 4 মাস ধরে চলা ইসরায়েলের এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। প্রায় 4 মাস ধরে চলা ইসরায়েলের এই হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুরা। ফিলিস্তিনে নিযুক্ত ইউনিসেফের কমিউনিকেশনস ডিপার্টমেন্টের আঞ্চলিক প্রধান জোনাথন ক্রিক্সের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় এখন ঘর ছাড়া মানুষের সংখ্যা প্রায় 17 লাখ। তাদের মধ্যে শিশুর সংখ্যা 17,000, যা মোট বাস্তুচ্যুত গাজাবাসীর প্রায় 1%। শুক্রবার এক ভিডিও বার্তায় ইউনিসেফের এই কর্মকর্তা বলেন, গাজার প্রতিটি শিশুর একটি হৃদয় বিদারক
শোকাতুর গল্প রয়েছে। সঙ্গীহীন বা পরিবার বিচ্ছিন্ন এই শিশুদের অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যা প্রকাশ করে তিনি আরো বলেন, গাজার প্রতিটি শিশুর জন্য অনিশ্চিত ভয়ঙ্কর ভবিষ্যৎ সামনে অপেক্ষা করছে, কারণ এসব শিশুর পরিচয় শনাক্ত করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। হাসপাতালে আনা এমন শিশুর কথা তিনি জানিয়েছেন যারা তাদের নামও ঠিকমতো বলতে পারে না। এছাড়া এসব শিশুর অনেকেই তাদের পরিবারের সবাইকে হারিয়েছে বলে জানান এ কর্মকর্তা। সূত্র আল জাজিরা ও আরব নিউজের। এদিকে মার্কিন হামলার লক্ষ্য ছিল দায়েশকে পুনরুজ্জীবিত করা, দাবি সিরিয়ার। সিরিয়া ও ইরাকের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের সেনাবাহিনী আইএসআইএস এর বিরুদ্ধে যেসব এলাকায় লড়াই করছে মার্কিন সেনারা সেই সব এলাকাতেই হামলা চালিয়েছে। এ থেকে স্পষ্ট হয়ে যায় মার্কিন হামলার লক্ষ্য ছিল আইএসআইএস কে পুনরুজ্জীবিত করা। এদিকে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডো সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, সকালে ইরাক ও সিরিয়ায় প্রতিরোধ বাহিনীর অবস্থানে হামলা চালানো হয়েছে। জর্ডান এবং সিরিয়া সীমান্তে টাওয়ার 22 ঘাঁটিতে হামলার ঘটনায় 3 জন মার্কিন সেনা নিহতের প্রতিক্রিয়ায় ওই হামলা চালানো হয়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় সেই সব এলাকাতে হামলা চালিয়েছে যেসব এলাকায় সিরিয়ার আরব সেনারা দায়েশের অবশিষ্ট সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এই ঘটনা থেকে যে বাস্তবতাটি ফুটে ওঠে তা হলো আমেরিকা সন্ত্রাসীদের সঙ্গে জোটবদ্ধ এবং এক সূত্রে গাঁথা। ইরাক এবং সিরিয়ায় দায়েশকে উজ্জীবিত করতে তারা আবারও ওই নোংরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার সেনাপ্রধানকে বরখাস্তের পরিকল্পনা, বিরোধিতা করেনি হোয়াইট হাউস। ইউক্রেনের সেনাপ্রধান ভ্যালেরি জালুজনিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনার কথা হোয়াইট হাউসকে জানিয়েছে কিয়েভ সরকার। একটি সূত্রে বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন সরকারের এই সিদ্ধান্তের কথা জেনে আমেরিকা কোনো পক্ষ নেয়নি এবং তারা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। সূত্রটি বলছে, আমি জোর দিয়ে বলেছি যে হোয়াইট হাউস বলেছে আমরা এই সিদ্ধান্ত সমর্থন করছি না, আবার ইউক্রেনের সার্বভৌম সিদ্ধান্তের বিষয়ে আপত্তিও করছি না। একজন শীর্ষ পর্যায়ের নিরাপত্তা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার সেনাপ্রধানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা 5 দিন আগে জানিয়েছেন, কিন্তু তার জায়গায় কাকে নিয়োগ দেওয়া হবে তা এখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে ইউক্রেন প্রশাসন বিষয়টি নিয়ে একেবারেই নীরবতা পালন করছে। গত সোমবার তারা এই রিপোর্ট নাকচ করে দিয়ে বলেছে, জালুজনিকে এখনো বরখাস্ত করা হয়নি। ইউক্রেনের যেসব স্থান রাশিয়ার সামরিক বাহিনী দখল করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধার করতে ব্যর্থ হওয়ার কারণে জেনারেল জালুজনির সঙ্গে প্রেসিডেন্ট জেলেনস্কির সম্পর্কের অবনতি ঘটেছে। ব্যর্থতার বিষয়টিকে মেনে নিতে চাইছে না ভলোদিমির জেলেনস্কি। সূত্র পার্স টুডে। এদিকে মার্কিন হামলায় ইরাকের তীব্র প্রতিক্রিয়া। সিরিয়া ও ইরাকে থাকা ইরানি সামরিক অবস্থানে হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অনুমোদনের পরপরই শুরু হয় ইরাকি সীমান্তে হামলা। যুক্তরাষ্ট্রের এমন সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে ইরাক। শনিবার এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, নিজ ভূখণ্ডে বিদেশি শক্তির এ ধরনের অভিযানকে ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয় বলেও জানানো হয়। এর আগেও ইরাকি ভূখণ্ডে একাধিকবার অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। ওই হামলার প্রতিক্রিয়ায় ইরাকের প্রধানমন্ত্রী দেশটি থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান। যদিও যুক্তরাষ্ট্রের দাবি, ইরাকের সাথে আলোচনার ভিত্তিতেও এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরাক ও সিরিয়ায় হামলা সফল, সময় লেগেছে 30 মিনিট, দাবি হোয়াইট হাউসের। হোয়াইট হাউস বলছে, ইরাক ও সিরিয়ায় ইরানের লক্ষ্যবস্তুতে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় সময় লেগেছে 30 মিনিট, আর এই হামলা স্পষ্টতই সফল। শুক্রবার এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র থেকে বিমান হামলা চালানো হয়। এর মধ্যে বি-1 বোমারু বিমানও ছিল। এসব বিমানে 125টিরও বেশি নির্ভুল নির্দেশিত যুদ্ধাস্ত্র বহন করা হয়। এই হামলাকে গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানের যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। সামরিক ঘাঁটিতে ওই হামলায় 3 মার্কিন সেনা নিহত হন এবং আহত হন 41 জন। ওই হামলার জন্য ইরান সমর্থিত একটি সশস্ত্র গ্রুপকে দায়ী করে আসছিল ওয়াশিংটন। এর জবাবে সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিকভাবে হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দেয় যুক্তরাষ্ট্র। কবে থেকে হামলা শুরু করা হবে তা স্পষ্ট করে না জানালেও
একাধিক মার্কিন কর্মকর্তা বলেছিলেন কয়েকদিন ধরে হামলা চালানো হবে। বিষয়টি আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে। এদিকে ইউক্রেনের মামলা প্রত্যাখ্যান করল আইসিজে। রাশিয়ার বিরুদ্ধে করা ইউক্রেনের বেশিরভাগ মামলা প্রত্যাখ্যান করে দিয়েছে জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজে। 2014 সালের 17 জুলাই ইউক্রেনের পূর্বাঞ্চলের আকাশে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH17 কে গুলি করে ভূপাতিত করার জন্য মস্কোকে দায়ী করে অভিযোগগুলো করেছে কিয়েভ। বুধবার আইসিজে বিমানটি ভূপাতিত করার জন্য রাশিয়া দায়বদ্ধতার বিষয়ে বিশেষভাবে রায় দিতে অস্বীকার করেছে। এই বলে বাতিল করেছে যে যেসব ব্যক্তি অপরাধ করেছে তাদের বিষয়ে রাশিয়া তথ্য তদন্তের ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের অন্য সব আবেদনও বাতিল করেছে আইসিজে। 2014 সালের শুরুতে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করে। এরপর থেকে জাতিগত ইউক্রেনীয় এবং ক্রিমিয়ান তাতাদের লক্ষ্য করে সাংস্কৃতিক ঐতিহ্য মুছে ফেলার চেষ্টা করে। সেখানে ইউক্রেনীয় ভাষা শিক্ষায় সমর্থন দিতে ব্যর্থ হয়ে রাশিয়া একটি বৈষম্য বিরোধী চুক্তি লঙ্ঘন করে। উভয় লঙ্ঘনের জন্য রাশিয়াকে ক্ষতিপূরণের আদেশ দেওয়ার অনুরোধ করেছিল ইউক্রেন, কিন্তু আদালত তা প্রত্যাখ্যান করেছে। আদালতের এসব সিদ্ধান্ত কিয়েভের জন্য একটি আইনি ধাক্কা। আইসিজেতে 2017 সালে এসব অভিযোগ করেছিল ইউক্রেন। অভিযোগে আরো বলা হয়েছিল, ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের তহবিল দিয়ে রাশিয়া সন্ত্রাস বিরোধী চুক্তি লঙ্ঘন করেছে। 16 জন বিচারকের প্যানেল রাশিয়াকে সন্ত্রাসবাদে অর্থায়নের বিশ্বাসযোগ্য অভিযোগগুলোর তদন্তের আদেশ দিয়েছেন, কিন্তু কিয়েভের ক্ষতিপূরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।